নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। গত অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মাঙ্গলিক এবং কালসর্প নিয়ে। অনুষ্ঠানে আলোচনা করার পর রীতিমতন মানুষের ফোনের ঝড়, যে স্যার আপনার আলোচনা শোনার পর অর্ধেক মানুষ আমাকে তো ফোন করে এরকম বলছেন, স্যার আমরা যা দেখলাম আমাদের জন্মগোষ্ঠীতে কোনো মাঙ্গলিক যোগই নেই, অথচ হেন তেন বিভিন্ন জায়গায় গিয়ে হাজার হাজার লক্ষ টাকা খরচা করে তারা প্রতিকার করে এসছে। আলটিমেটলি স্যার আমরা ঠকে গেছি, আপনি স্যার বাঁচান। অনেকে আবার আলোচনা শোনার পর বললেন যে স্যার মাঙ্গলিক আমার জন্মছকে নেই, তা সত্ত্বেও আপনি যে কথাগুলো বলেন টিভির অনুষ্ঠানে, এগুলো শুনে আমাদের অত্যন্ত পরিমাণে ভালো লাগছে। আজকে আমি ঠিক এরকমই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন মানুষের মনে আজকের ডেটে যে দুটি প্ল্যানেটকে নিয়ে সবথেকে বেশি ভয়, নাম্বার 1 রাহু, নাম্বার 2 কেতু। তো কি এই রাহু কেতু? আবার অনেকে জানতে চান যে স্যার রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রত্যেকে তো মহাকাশে একটা অবস্থান রয়েছে, তো রাহু কেতুর কি আদৌ কোনো অবস্থান রয়েছে? কে এই রাহু কেতু, কোথায় তাদের অবস্থান? আজকে অনুষ্ঠানে জানাবো আপনাদেরকে তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি রয়েছে। কারণ জানবেন, আবিশাস্ত্রী অনুষ্ঠান মানে নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা করা, সায়েন্সের বাইরে গিয়ে কোনো কিছু হয় না, আগামী দিনেও কোনো কিছু হবে না, বারংবার করে আপনাদেরকে বুঝিয়ে এসছি। তো রাহু কেতুর প্লেসমেন্ট কোথায়, আমি একটু রিকোয়েস্ট করব একটা ক্লিপ আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের পৃথিবী সূর্যকে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে। তো এই পৃথিবীর যে কক্ষপথ, এই পৃথিবীর কক্ষপথ একটি রয়েছে, আর চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ। তো চন্দ্র পৃথিবীরকে কেন্দ্র করে ঘুরছে, আপনারা ক্লিপিংসের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই যে পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ দুটো পয়েন্টে ইন্টারসেক্ট হয়। চন্দ্রের কক্ষপথ একটুখানি মানে হেলানো থাকে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো পৃথিবীর কক্ষপথকে চন্দ্রের কক্ষপথ দুটো বিন্দুতে বা দুটো পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করে বা ছেদ করে। নর্থ যে পয়েন্ট বা নর্থ যে নোড তাকে আমরা বলি রাহু, এবং সাউথ যে নোড তাকে আমরা বলি কেতু। অ্যাকচুয়ালি রাহু কেতুকে আমরা ছায়াগ্রহ হিসাবে বলে থাকি, বা রাহু কেতুর অ্যাকচুয়াল মহাকাশে কোনো অবস্থান নেই, কাল্পনিক দুটি বিন্দু। কোন সেই দুটি বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা? পৃথিবীর কক্ষপথকে চন্দ্রের কক্ষপথ যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা যে দুটো পয়েন্টে ছেদ করছে, নর্থ নোড রাহু, সাউথ নোড কেতু, ঠিক 180 ডিগ্রি অপোজিটে রাহু এবং কেতুর অবস্থান। আপনারা যদি জন্মছক, আমি বারবার করে আগের দিন যখন কালসর্প নিয়ে আমি আপনাদের আলোচনা করেছিলাম, তো কালসর্প যোগের সময় আমি বলেছিলাম রাহু যে ঘরে অবস্থান করে, কেতু ঠিক তার অপোজিট ঘরে, অর্থাৎ 180 ডিগ্রিতে। আমাদের হরোস্কোপ 12টা রাশি 360 ডিগ্রি, প্রত্যেকটা ঘরের মান 30 ডিগ্রি করে। রাহু যদি মেষ রাশি 10 ডিগ্রিতে অবস্থান করবে, তো কেতুও ঠিক কিন্তু তুলা রাশিতে 10 ডিগ্রিতে গিয়ে অবস্থান করবে, যাদের ডিগ্রিগত পার্থক্য 180 ডিগ্রি। ডিগ্রিগত পার্থক্য এই 180 ডিগ্রির মধ্যে যদি বাদবাকি সমস্ত গ্রহের অবস্থান হয়, তখন কাল সর্পদোষ তৈরি হয়। তো এই রাহু কেতু সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল কিন্তু এটা। অনেকের মনে রাহু কেতু নিয়ে ভয় রয়েছে। দেখুন, বারবার করে আমি বলে এসেছি, রাহুর বেশ কিছু নেগেটিভ প্রভাব রয়েছে, আবার রাহুর কিন্তু পজিটিভ প্রভাবও অনেক কিছু রয়েছে। যেমন একাদশ স্থানে রাহু যদি শুভ অবস্থায় থাকে, সেই রাহু আপনাকে ছাপ্পার ফাড়কে দেওয়া যাকে বলে, সেই রাহু আপনাকে নাম, যশ, খ্যাতি, অর্থ, সম্পদ বিশাল পরিমাণে কিন্তু সেই রাহুর জন্যই কিন্তু আপনি পেতে পারেন। আর এই রাহুই যদি আবার নেগেটিভ হাউসে অবস্থান করে, অষ্টমে, ধরুন অষ্টমে কারোর অশুভ রাহু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়। কেতুর থেকে কিন্তু বিভিন্ন গুপ্তবিদ্যা, কেতু যদি কারোর ভালো স্ট্রং অবস্থায় থাকে, সে কিন্তু একজন বড় মাপের সিআইডি অফিসার হতে পারে। মানে যাদের এই ধরনের গুপ্ত জিনিস নিয়ে কাজ কারবার, তাদের কেতু, যেমন জ্যোতিষশাস্ত্র বা গুপ্ত অকাল্ট সায়েন্স নিয়ে যারা জ্যোতিষতন্ত্রের, কেতুকে ভীষণ পরিমাণে পাওয়ারফুল অবস্থায় থাকতে হবে। তো সব গ্রহের যে সবসময় পজিটিভ আর সব গ্রহের সবসময়, কারণ মানুষের মনে আজকে এই বিষয়গুলো নিয়ে আমার আলোচনা করার কারণটা কি? প্রথম কথা হচ্ছে, আজকের ডেটে মানুষের বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখে মানুষের তিক্ত অভিজ্ঞতা এবং বহু মানুষের জ্যোতিষ সম্পর্কে ধ্যান ধারণাই বদলে গেছে। যে জ্যোতিষশাস্ত্র যে আদতে অথেন্টিক একটা শাস্ত্র, এর যে কি সায়েন্টিফিক ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য সবাই আপনাদেরকে বলে দিচ্ছে যে রাহু কেতু, আলটিমেটলি বলতে পারবে না যে অ্যাকচুয়াল তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি। এগুলো মানুষকে অবগত করে, যাতে বিভিন্ন জায়গায় গিয়ে বারে বারে আপনাদের ঠকতে না হয়। এবং 2 নম্বর কথা, আগের দিন আমি মাঙ্গলিক নিয়ে বলেছিলাম, কালসর্প নিয়ে বলেছিলাম, আজকে আমি রাহু এবং কেতুর জন্য নিয়ে, মানে রাহু কেতুর সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে বললাম। এবং সর্বোপরি যেটা আমার বিশেষ করে বলার জন্য আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হওয়া, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। বছরে আমরা যে 12টা বা 13টা অমাবস্যা পাই, বলা হয় সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায়
দেবী কিন্তু শুম্ভ এবং নিশুম্ভ যে নেগেটিভ এনার্জি, অর্থাৎ শুম্ভ এবং নিশুম্ভ যে দৈত্য, তাদের একটা বিশাল তার যে প্রকোপ, এই শুম্ভ নিশুম্ভকে কিন্তু এই কৌশিক অমাবস্যার দিনে কিন্তু মানে দেবী বধ করেছিলেন। মা তারার আরেক নাম দেবী কৌশিকী। এই কৌশিক অমাবস্যার দিনটাকে কিন্তু আবার তারা রাত্রিও বলা হয়। কৌশিক অমাবস্যাকে অঘোর অমাবস্যাও বলা হয়, আলোক অমাবস্যাও বলা হয়, কেউ কেউ কৌশিক অমাবস্যাও বলে থাকে। এই দিন মা তারাকে কুশের ওপর প্রতিষ্ঠা করতে হয়, নিয়ে আমি বলবো আগামী অনুষ্ঠানে আরও অনেক কিছু। তো এই কৌশিক অমাবস্যার কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে। এই কৌশিক অমাবস্যায় যে কোনো কাজ করলে বলা হয়, শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, কোনো অমাবস্যায় উল্লেখ পাওয়া যায় না, একমাত্র কৌশিক অমাবস্যায় উল্লেখ পাওয়া যায় যে স্বর্গ এবং নরকের দ্বার কিন্তু এই অমাবস্যায় একটা পার্টিকুলার টাইমে কিন্তু খুলে যায়। এই কৌশিক অমাবস্যায় বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া, সাধকদের পার্সোনাল শক্তিবৃদ্ধি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অর্থাৎ ধনাত্মক যে কোনো কাজ বা ঋণাত্মক যে কোনো কাজ, মানে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ, আমি কথাটা রিপিট করছি, এর থেকে বেশি আমি কিছু বলবো না, লাইভ একটা মিডিয়াতে বসে বলা ঠিক নয়। তো এই কৌশিক অমাবস্যার দিনে কিন্তু যে কোনো ক্রিয়ার তার আমার বিশ্বাস বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তার দ্রুত রেজাল্ট মেলে দ্রুত রেজাল্ট, দ্রুত তার এই সময় যদি কাজ করা যায় দ্রুত তার ফল পাওয়া যায়। আমি আসবো ডিটেলস আরও আলোচনা, অনেক কিছু জানানো রয়েছে, তার অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার। ওহো, ব্যাড লাক। যাই হোক, লাইন পেও হাজার হাজার মানুষের ফোনের চেষ্টা, লক্ষ লক্ষ মানুষের ফোনের চেষ্টা, আর যিনি লাইনে ছিলেন লাইন পেও ফোন ডিসকানেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে কপাল, এটাই হচ্ছে ডেস্টিনি। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, এই কৌশিক অমাবস্যার দিনে আমি আমার বেশ কয়েক মাসের পুরনো যারা আমার কাছে এসছিলেন বা যারা কখনো না কখনো আমাকে দেখিয়েছেন, তাদের আমি অনেককে প্রতিকার দিইনি, হয়তো এই মুহূর্তে আপনারাও অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি বলেছিলাম কৌশিক অমাবস্যার আগে যোগাযোগ করবেন। তো তাদের জন্য এই কথাটা, তাদের জন্য অনলি ফর যে এই যে সময়টা আগামী দিনে আসতে চলেছে, ডেফিনেটলি আপনারা কিন্তু যোগাযোগ করা শুরু করুন। বিভিন্ন মানুষ এই কৌশিক অমাবস্যার জন্য কিন্তু মানুষ বছরের পর বছর ধরে ওয়েট করে থাকে, লম্বা টাইম ধরে কিন্তু মানুষ কিন্তু এই কৌশিক অমাবস্যার জন্য ওয়েট করে থাকে। তো এই কৌশিক অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন, কৌশিকের স্পেশাল কিছু আমার চেম্বার রয়েছে, বাইরের আউটস্টেশন কিছু চেম্বার আমার রয়েছে, যেগুলো আপনারা স্ক্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো কৌশিকের যে চেম্বারগুলো আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিং, আমি আবারও বলে দিচ্ছি, এগুলো স্পেশাল চেম্বার, অনলি যাদের জটিল থেকে জটিলতম সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যা, কারণ আমি একগাদা মানুষ দেখতে পছন্দ করি না, বাট মানুষের যা চাহিদা আমাকে পাওয়ার জন্য, সুতরাং অ্যাডভান্স বুকিং কিন্তু আপনাদের করাতে হবে। বিভিন্ন যে চেম্বারের ডেট আপনারা পেয়ে যাচ্ছেন, কৌশিক অমাবস্যার জন্য যারা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট চাইছেন অ্যাডভান্স বুকিং করুন। আমাকে বেশ কিছুদিন আগে আমার গত অনুষ্ঠানটা শোনার পর অনেক মানুষ আপনারা প্রশ্ন করেছেন যে স্যার, আপনি যে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু বিভিন্ন প্ল্যানেটারি, যেমন মাঙ্গলিক যোগ, কাল সর্পযোগ, শনি কেতু সাধু সর্পযোগ, শনি রাহু শ্রাপিত যোগ, শনি সাড়ে সাতি, নেক্সট ইয়ার থেকে কিন্তু 2025 সাল থেকে কিন্তু আমি আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি। এখনও পর্যন্ত আপনারা জানি না, অনেক অনুষ্ঠানে আপনারা পাননি, যেটা আমি আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি। 2025 সালের থেকে কিন্তু মেষ রাশির কিন্তু শনি সাড়ে সাতি স্টার্ট হচ্ছে। মকর রাশির জন্য সুখবর, মকর রাশির সাড়ে সাতি কেটে যাচ্ছে, মেষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে। আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি ওই চিনবেন আপনি, হাওড়া থেকে সুরজিৎ মাঝি। বলুন, জানবেন কার সম্পর্কে? জানবো তো পরে, আগে আপনি চিনতে পারলেন না? এসছিলেন আমার কাছে কখনো? হ্যাঁ, আমার সেই সবজির ব্যবসা, প্রায় 3.5 লাখ টাকার উপরে আমার মার্কেটে দেনা হয়ে গেছিল। ব্যবসা করতে গিয়ে মানে প্রচুর টাকা দেনা, সে 3.5 লাখ টাকা দেনা। আপনি আমাকে বলেছিলেন যে ব্যবসায় নামার আগে একবার দেখিয়ে নেওয়া উচিত ছিল, তারপরে তো আপনি সেই প্রতিকার করে দিলেন। কতদিন আগে এসেছিলেন? 2 বছর। দাদা, হাজার হাজার মানুষ আসে, তো সবসময় হয়তো নামে চিনতে পারবো না, কিন্তু দেখলে ডেফিনেটলি চিনতে পারবো। আবার একই নামে অনেক মানুষ আছে একই অঞ্চল থেকে, সবসময় হয়তো নামে চিনতে পারবো না, দেখলে আপনাকে নিশ্চয়ই চিনতে পারবো। তার মধ্যে আর যে প্রথম যে এসেছিলেন তারপর আর আসেননি? না, তার মাঝখানে আমার ওয়াইফ একবার গিয়েছিল। আচ্ছা আচ্ছা দাদা, আমি কি যাব? আজকে যাই হোক, তো 2 বছর আগে এসেছিলেন, 2 বছর আগে যে এসেছিলেন, সবজির ব্যবসা করেন, 3.5 লক্ষ টাকা দেনায় জড়িয়ে গেছিলেন, তাই তো? একদম। এখন কেমন আছেন? প্রতিকার দিয়েছিলাম তো? প্রতিকার সবই দিয়েছিলেন। এখন ঠাকুরের আশীর্বাদে ওইটা ওই 35,000 টাকা মতো আর বাকি আছে। 3.5 লাখ টাকা দেনা, এখন আর বাকি 35,000 টাকা মতন। ইনকাম বেড়েছে তো তার মানে? হ্যাঁ, চড়া সুদে আমি ধার করেছিলাম। চড়া সুদে ধার করেছিলেন? আজকে বলতে লজ্জা লাগে, মানে আমার
সেই টাকা দিতে আমায় ডবলের ওপরে টাকা দিতে হয়েছে। এটাই হয় পরিষ্কার কথা হচ্ছে, এটাই হয় যে মানুষ যখন বিপদে পড়ে আলটিমেটলি রাস্তা খুঁজে পায় না, এই চড়াচুড়ে করতে বাধ্য হয়। তা আপনিও তাই হয়েছিলেন। তাই কি মনে হয় আবির শাস্ত্রীর রেমেডিতে, আবির শাস্ত্রীর প্রতিকারে কাজ হয় তো? যখন আমার ওই অবস্থা, দেয়ালে পিঠ ঠেকেছে, আমার শুধু ব্যবসায় যে ধার হয়েছে তা নয়, আমি ওখান থেকে বাঁচার জন্য অনেকের কাছে গেছি, তখন সেই ধারের টাকা ওখানেও ঢুকিয়েছি, কোনো রেজাল্ট পাইনি। আপনার কাছে যাওয়ার পর সে আমাকে, আমার তো স্ত্রী জোর জার করে নিয়ে গেল, আমি তো আর যাবোই না ঠিক করেছিলাম। আপনি যখন ওই প্রতিকার দিলেন, আমি অবিশ্বাস নিয়েই পড়েছিলাম, সত্যি কথা বলছি যে আমার তখন অনেক টাকা চলে গেছে। কিন্তু সেই জায়গা থেকে আজকে আমি 35,000 টাকা মাত্র বাকি আছে, সবটাই আপনার জন্য হয়েছে। একদম। রেমেডি করার কতদিন পর থেকে রেজাল্ট বুঝতে পেরেছেন প্রতিকারের? ওই মাসখানেকের মধ্যে। এবং অত দিনক্ষণ বলতে পারবো না। একদম। সব থেকে বড় কথা হচ্ছে ব্যবসায়, যে ব্যবসা আপনি করতেন, ব্যবসায় কত গুণ বৃদ্ধি হয়েছে আপনার? এইবার ব্যবসায় বৃদ্ধি যদি বলেন, সেখানে আপনার অনেকটাই অবদান আছে। আমার নয়, মা তারার অবদান, গুরুদেবের অবদান, আমার প্রতিকারের অবদান। না, আপনার, আমি আপনাদের মতন সাধারণ মানুষ। আমাকে ব্যবসার কয়েকটা নিয়ে বলেছিলেন যে আমার কিছু ভুল আছে, সেই ভুলগুলো শুধরে দিয়েছিলেন। একদম। আমি এই জিনিসটা, খুব ভালো একটা পয়েন্ট আপনি বললেন। আমি এই জিনিসটা বারবার করে মানুষকে বোঝাই। মানুষ আজকে আপনাদের মতন মানুষ, আমি প্রথমেই বলছিলাম, মানুষের আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তিক্ত অভিজ্ঞতা, জ্যোতিষের ওপর থেকে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস, প্রত্যেকটা জিনিস উঠে যাচ্ছে। কেন? মানুষের তিক্ত অভিজ্ঞতা। তো দেখুন, স্থান কাল পাত্র বাদ দিয়ে তো অ্যাস্ট্রোলজি নয়। আমি আপনাকে মানে বুক ঠুকে বলতে পারি, এই 3.5 লাখ টাকার মধ্যে যে দেনা করেছি, তার মধ্যে ধরুন প্রায় 50, 60 কি 70 এরকম আমি জ্যোতিষকে দিয়ে ডুবে গেছি। বলছি তো আমি আপনাকে সেই তুলনায় কিছুই দিইনি। সামান্য পয়সা, প্রতিকারের যেটুকু পয়সা আপনি আমাকে আজকে মানে তাও সেটাও অবিশ্বাস নিয়েই মনের মধ্যে নিয়ে আমি তো পড়বই না, তারপরে জোর করে ঠিক আছে দিয়েছি, যখন দেখো পড়ে, সেই তখন তাদের রিকোয়েস্ট পড়ে দেখলাম না, পড়ে দাদা আমি 1 মাসের মধ্যে বুঝতে পেরেছি আজকে আমি সেই দেনা 35,000 টাকায়। ওটাও কোনো ম্যাটার নয়। আপনার যা প্রতিকার দেওয়া আছে ওটা আপনি আজ চাইলে কালকেই করে দিতে পারেন, কিন্তু ব্যবসাদার মানুষ একটু দেনা থাকা ভালো। বাট দেনার বোঝটা, যেটা মাথার মধ্যে যে দেনার বোঝ, পালিয়ে বেড়াতে হয় মানুষকে দেনার জন্য। বাড়ির দরজায় কেউ কড়া নাড়লে ভয় হতো পাওনা দেখা। এটাই হয় দাদা সিচুয়েশন মানুষের, সেটা আজকের ডেটে আপনার চলে গেছে। আর যে 35,000 বলছেন, আমি বুক ফুলিয়ে ঘুরে, ও আপনি কালকে চাইলে কালকেই গিয়ে শোধ করে দিতে পারেন। এটা আমার ক্লায়েন্টদের নিয়ে আমার গর্ব। কি আমি ভুল কথা বলছি? না, একদম। সেটা আপনি কালকে চাইলে কালকেই গিয়ে আপনি শোধ করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা ওইভাবে করতে গেলে বলবো অহংকার হয়ে যাচ্ছে। একদম সবকিছু মেনটেন করে চলতে হবে, তাই তো? দেখুন, মানুষের লোনে জড়িয়ে গিয়ে মানুষের এমন সিচুয়েশন হয়, একটা গর্ত ভরাট করার জন্য পাশে আরেকটা গর্ত করে, একটা গর্ত ভরাট, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় শোধ, এখান থেকে। তো এই যে সামনে আসছে আমাদের কৌশিকী অমাবস্যা, 2রা সেপ্টেম্বর এবছর পড়েছে। আমি আপনাকে ফোনটা করেছি কেন জানেন? বলুন। আমি যখন এই শ্রী বাংলায় আপনার অনুষ্ঠানটা দেখছি, তখন আপনি আমাকে বলেছিলেন যে একবার যজ্ঞে বসুন, একবার কাজ করুন, কৌশিকী অমাবস্যা আপনার কাছে যাব। একদম, অমাবস্যার আগে যোগাযোগ করুন। প্রচুর কিন্তু কাজের প্রেশার, আমার বারবার করে বলছি, আমার প্রচুর অমাবস্যায় প্রচুর বুকিংস, এখনো বুকিং নেওয়া বাকি আছে। বাট আগাম কিন্তু যোগাযোগ করুন, আমি বারবার করে বলছি, অনেক কাজও আমার পেন্ডিং হয়ে রয়েছে কিন্তু, ঠিক আছে? আমাকে ফেরালে চলবে না। একদম, অমাবস্যার আগে ফেরাবো না, কাউকেই ফেরাবো না। বলুন, আজকে কার জন্য জানবেন? আজকে আর আমি জানবো না। জানবেন না? শুধু সুখবর দেওয়ার জন্য ফোন করেছেন? জানবো না এই কারণেই দাদা, আপনারা তো খুব অল্প সময় নিয়ে প্রোগ্রাম করেন, অন্য মানুষকে আমি একটু সুবিধে করে দিই, নাহলে তারাও রাগ করবেন। আমি আপনার সঙ্গে চেম্বারে যোগাযোগ, হ্যাঁ চেম্বারে আমি কৌশিকীর আগে যোগাযোগ করবো। আর একটা খুব সত্যি কথা বলি দাদা, বলুন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে ভুক্তভোগী। আমি 3.5 লক্ষ টাকা দেনা করে দাদা আজকে এখানে আপনি বাঁচিয়েছেন। ফোনে দাদা কিছু জানা যায় না, কাছে না গেলে। আজকে আমি যে অবস্থায় ছিলাম দাদা, আপনি ছাড়া কেউ করতে পারতো না।
সেটা ফোনে হয় না দাদা, কাছে যেতে হয়। একদম একদম আপনি ভেঙে পড়ছেন। আজকে তো কান্নার দিন নেই, আজকে কান্না কিসের জন্য আবার? আজকে তো কান্নার দিন নেই, আজকে তো সুখের দিন, আজকে তো হাসির দিন, সফলতার হাসির দিন। আপনি ভেঙে পড়ছেন কেন এত? না দাদা, আপনি না থাকলে কি হতো আমার, আমাকে সুসাইড করতে হতো। মানুষের এই ধরনের সিচুয়েশন হয়ে যায়, মানুষ বুঝতে পারে না, মানুষ ধরতে পারে না, ওই সেই বলে না ছুঁচ হয়ে লোন ঢোকে ফাল হয়ে বেরিয়ে যায় মানুষের জীবনে। তো এই সিচুয়েশন হয়ে যায়। যাক, আজকে আপনার ভেঙে পড়ার তো কিছু নেই। না, ভেঙে পড়ার কিছু নেই, ওই জন্য বললাম আমি খুশি তো আপনি, আপনি খুশি তো? খুব খুশি আমি, একদম ঘুরে বেড়াই। আমার ক্লায়েন্ট ওই চোখে জল ফেললে হবে? যে আমি পালিয়ে বেড়াতাম, আমি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াই। মানুষ পালিয়ে বেড়ায়, ফোন সুইচ অফ করে রেখে দিতে বাধ্য হয়, ফোন অন করলেই পাওনাদারের ফোন। তো কি মনে হয় দাদা যে এই কৌশিক অমাবস্যার যে আমি বলছি প্রোগ্রাম করছি, তো যারা আমার সাথে এই কৌশিক অমাবস্যার জন্য বা তার আগে যোগাযোগ করবে, তারা কি আদেও ফল টল পাবে তো? দাদা আমি যখন ফল পেয়েছি তখন তারাও পাবে, আর তারা যাতে পায় সেই জন্যই আমি আর আপনার সময় নষ্ট করলাম না, তাদের সুযোগ করে দিলাম। তবে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, দাদা ফোনে জেনে কিচ্ছু হবে না, আমার মতো যেতে হবে। যদি যায় আমার মতো, তাহলে আমার মতো আজকে আসবে। যে আমি পালিয়ে বেড়াতাম, আজকে আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াই। আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যেটুকুনি বাকি আছে সেটা আপনি চাইলে কালকে গিয়ে শোধ করে দিতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, মন দিয়ে ব্যবসা করুন, মন দিয়ে ব্যবসা করুন, ভালো থাকুন। আর এই 3.5 লাখ লোন তো যেহেতু আপনার, দেখুন মানুষের তো সবটাই রিলেটিভ, তো 3.5 লাখ টাকার লোন কি বলছেন, কোটি কোটি টাকার লোন নিয়ে খেলে এসছি, ও মামুলি ব্যাপার আপনার। নো টেনশন, নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, আরো মন দিয়ে ব্যবসা করুন, আরো জায়গায় পৌঁছে যান। বুঝতে পারছি? আমিও আপনাকে আশীর্বাদ করি দাদা, আপনি আমার অনেক ছোট। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো করুন। আর 2 নম্বর কথা, আরেকটা কথা আমার জিজ্ঞেস করা হয়নি, আরেকটা কথা জিজ্ঞেস করে আপনাকে আমি লাইনটা রাখবো। ব্যাংক ব্যালেন্স করেছেন তো? দাদা ব্যাংক ব্যালেন্স এখনো সেইভাবে করতে পারিনি। করেছেন তো? মাইনাসে ছিলেন তো, মাইনাসে তো ছিলেন, সেখান থেকে পজিটিভে তো এসেছেন। ব্যাংক ব্যালেন্স মানে কোটি কোটি বলছি না, আপনার ব্যবসা অনুপাতে সেভিংস করেছেন তো? হ্যাঁ করেছি। তো বলছি তো বারবার, আমার রেমেডি, আমার ক্লায়েন্ট, করতে হবে। আপনি সেটা বুঝতে পেরেছেন বলেই আপনি বারবার বলছেন, আপনি ইচ্ছে করলে এখনই টাকা দিয়ে দিতে পারেন। বলছি তো আমি। আর আমি যদি এখন ওইটা বলি, তাহলে পাওনাদার এসে বলবে এক্ষুনি দিন। সবাই তো অনুষ্ঠান দেখে। ঠিক আছে, ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন। ঠিক আছে, যোগাযোগ করুন, ঠাকুরকে ডাকি, যোগাযোগ করুন। এই প্রত্যেকের উপকার, এই প্রতিকারের কাজ যা দেখেছেন, 4 আনা 12 আনা এখনো বাকি আছে। ঠিক আছে, যোগাযোগ করুন। একবার যোগাযোগ করে চলে গেলে তো হবে না। চেম্বারে এসে কৌশিকিতে আসবো। চেম্বারে এসে মাঝে মধ্যে গল্পও করে যেতে হবে, মিষ্টিও খাই যেতে হবে। ভালো থাকুন, নিশ্চিত থাকুন। ঠিক আছে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, দেখুন মানুষের মুখের হাসি হচ্ছে আলটিমেট সাকসেস, এর বাইরে আর কিচ্ছু না। আজকে মানুষ এনার মতন সিচুয়েশন, আমি তো বলছি 3.5 কোটি কোটি টাকার দেনানি। এই মেদিনীপুরে যারা মাছ চাষ করেন তারা জানেন, চিংড়ি মাছের চাষ করতে গেলে 1 কোটি 1.5 কোটি টাকা দেনায় মানুষ জড়িয়ে যায়। অনেকে হয়তো অনেকে চিনবে না, অনেকের সিচুয়েশন এই ধরনের। তো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দেনায় চলে যায়। তো এরকম সিচুয়েশন মানুষের জীবনে কখন আসে? যখন এই যে আজকে আমি আলোচনা করছিলাম রাহু এবং কেতু নিয়ে, তো রাহুর নেগেটিভ প্লেসমেন্ট, দ্বিতীয় রাহু, অযথা আপনার অর্থ ব্যয়। অনেকে বলেন আমাদের কাছে এসে যে আমি বহু টাকা ইনকাম করি কিন্তু রাখতে পারি না। অনেকে বলে আমরা লক্ষাধিক টাকা স্যালারি পাই কিন্তু মাসের শেষে গিয়ে আবার 10,000, 20,000, 40,000 লোন করতে বাধ্য হচ্ছে। ইনস্ট্যান্ট লোন মোবাইলে অ্যাপে দিলেই লোন চলে আসছে। বাট দ্বিতীয় রাহু অযথা অর্থ ব্যয়, দ্বাদশে রাহু অযথা ব্যয় স্থানে রাহু, দ্বাদশে রাহু মানে অযথা অর্থ ব্যয়, দ্বাদশ স্থানে রাহু, রাহুর নেগেটিভিটি কি দিতে পারে? দ্বাদশে রাহু আপনার কিন্তু জেল যাত্রা, আইনি জটিলতা পর্যন্ত করাতে পারে। যদিও তার প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন পার্ট রয়েছে, এগুলো দেখা ভীষণ মাত্রায় প্রয়োজন। চতুর্থ স্থানে রাহু বেসিক পড়াশোনা, বিভিন্ন সন্তানদের, যেমন 2025 সালে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট, এবছরে যারা জয়েন্ট, নিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে সমস্ত রেজাল্ট আউট হয়ে গেছে। নিট নিয়ে এবছরে 2024-এ কী হয়েছে ভেঙে আমার নতুন করে বলার কিছু নেই। আগামী বছর যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা, বা যে সমস্ত গার্জিয়ানরা আপনারা রয়েছেন যাদের সন্তানরা, আদেও আপনার সন্তানের মেডিকেলের যোগ রয়েছে তো? কারণ এগুলো আমি দেখেছি 4 বছর, 5 বছর, 6 বছর নষ্ট করে মেডিকেলের জন্য তারা প্রিপারেশন নিতে থাকে।
আলটিমেটলি মেডিকেল হচ্ছে না, গিয়ে ভর্তি হতে হচ্ছে যে কোনো একটা জেনারেল এডুকেশনে, তারপর গিয়ে চাকরির বাজারেরও যে অবস্থা, এগুলো বলা উচিত না ওপেন মিডিয়াতে, সেই চাকরির ফর্ম ফিল আপ আর ডিপ্রেশন। বাবাও রিটায়ারমেন্ট করে গেছে, ওই পেনশনের টাকা দিয়ে চলছে, ছেলে বা মেয়েরও সেরকম জায়গা তৈরি হচ্ছে। তো এগুলো মানুষের জীবনের এক একটা তিক্ত অভিজ্ঞতা, এগুলো মানুষের জীবনে এক একটা সিচুয়েশন হয়ে যায় যখন তারা আমাদের কাছে আসেন, যখন জিজ্ঞাসা করি। আগে কখনো কাউকে দেখাননি যখন পড়াশুনো করছে বা যখন পড়াশুনো করার বছর সময় নষ্ট হওয়ার আগে তাদের মুখ থেকে একটাই কথা, না স্যার বুঝতে পারিনি, না স্যার ঠিক ধরতে পারিনি, জানবো কি করে এরকমটা হবে। আপনি কি জানবেন? জানাবে তো আমাদের মতন একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, যারা আমরা এই বিষয় নিয়ে বছরের পর বছর ধরে কাজ করে গেছি। এবং সর্বোপরি আপনার বাস্তুর কি সিচুয়েশন হয়ে রয়েছে, আপনার বাড়ি, আমি বারংবার করে বলি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, অর্থাৎ আপনার হরোস্কোপের সাথে আপনার বাস্তুর কানেকশনকে কানেক্ট করে দেওয়া, লিঙ্ক করে দেওয়া, যেটা করতে পারলে বা যে অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করতে পারলে 100 নয় 1000% আপনার লাইফের রেজাল্ট ঘোরানো সম্ভব। এবং আমি মুখে মুখে বড় বড় কথা বলবো না, আজকে আবারও আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু মানুষের বক্তব্য যারা কখনো না কখনো, এই যে ভদ্রলোক ফোন করেছিলেন হাওড়া থেকে, এনার মতন সিচুয়েশনে ফোনে তো দেখলেন, দেখতে পাননি তো তা ভদ্রলোককে। আসবো ডিটেলস আলোচনা, তার অবশ্যই শুনে নিন কিছু মানুষের বক্তব্য। নমস্কার, আমি সৌমেন সামন্ত, আন্দোল গ্রাউন্ড থেকে এসেছিলাম। জলচোক পিংলা, পশ্চিম মেদিনীপুর জেলা আমার। বর্তমান আমার ডাক্তারি মোটামুটি চলছিল না, সেটা এখন চলছে। আমার বাস্তু সমস্যা ছিল, আমি আবির্বাবুর কাছে অ্যাস্ট্রো বাস্তু সম্বন্ধে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, যেটা আমার খুবই উপকার আমি 1 সপ্তাহের মধ্যে পেয়েছিলাম। আমার আনুষাঙ্গিক আরও পারিবারিক সমস্যা ছিল বাস্তু সম্বন্ধে। আমার পারিবারিক যে সমস্যাগুলো, আমরা প্রায় 4 দিন থেকে আরম্ভ করে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেখতে পেয়েছি। এবং আগামী দিনে আমার মতন সমস্যা ব্যক্তিগণ, ওনারা যাতে এই উপকারে উপকৃত হতে পারেন, আবির্বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করতে বলবো। কারণ আমি যেরূপ উপকার পেয়েছি, আপনারাও অসুবিধা বোধ করছেন, সেই উপকারের জন্য উপকৃত হয়ে থাকবেন, এই আশা করি আমি আমার বক্তব্য এখানে রাখছি। আপনি রেমেডি করার পর কতদিন পর থেকে উপকার পেয়েছেন? আমি রেমেডি করার 4 দিনের পর থেকে উপকার পেয়েছিলাম। আমার স্ত্রী বিছানা শয্যা হয়েছিলেন। মোটামুটি এখন উনি যেদিন থেকে আমি ধারণ করেছিলাম রেমেডি, সেই দিন থেকে আমার স্ত্রী আমার সম্মুখে আছে, উনি কিছু বলবেন। আমি যেদিন থাকতে এখান থাকতে জিনিস নিয়ে গেছি, সেদিন থাকতেই আমি বিছনাতে শুয়ে থাকতাম, কোনো কাজকর্ম করতে পারতাম না। কিন্তু আমার 4 দিন থাকতেই শরীর সুস্থ, আমি সমস্ত কিছু করতে পারি। প্রথমবার তো আপনি আসেননি, আজকে তো আপনি রেমেডি নেওয়ার এসেছি সুস্থ হতে, এখানে এলাম, সেদিন আমি সুস্থ ছিলাম না। নমস্কার, আমার নাম মনোজ মণ্ডল, আমি জোকা খবরডাঙ্গা বাজার থেকে আসছি। আমি 2 বছর আগে কিছু আইনত জটিলতার জন্য আমি দাদার কাছে এসেছিলাম, দাদার আবির শাস্ত্রীর কাছে এসেছিলাম আমার সমস্যা, আইনি সমস্যার জন্য। আজকে 2 বছর পর দাদার কাছে এসে এই কারণে যে আমার যে আইনি সমস্যাটা ছিল সেটা আমার কেসে জিতে গেছে, এবং জিতে যাওয়ার জন্য দাদার কাছে মিষ্টি নিয়ে এসেছি, দাদাকে ধন্যবাদ জানানোর জন্য। আর আপনি যে ভয়ানক শত্রুতার হাতে পড়েছিলেন, যে শত্রুর আছে খবর কি আছে? সেই শত্রুদের একজন তো মানে উনি নেই আর এই পৃথিবীর বুকে, এবং যারা আনুষঙ্গিক ওনাদের পরিবারে ছিল তারাও অনেক দমে গেছে। আর সেরকম কিছু আগে যেরকম বাড়াবাড়ি করতো সেইগুলো কিছু এখন নেই। আর প্রতিকার করার কতদিন পর থেকে আপনি রেজাল্ট? প্রতিকার করার আমি 3-4 মাস পর থেকে রেজাল্ট খুব ভালো পেয়েছি, এবং 2 বছর মাথায় আমি কেস, আপনার টোটাল পুরো আইনি কেস, পুরো কেস জিতে গেছেন, ফাইল ক্লোজ। নমস্কার, আমার নাম পদ্মা গুহ, আমি পাত্রসাহের বাঁকুড়া থেকে এসেছি। আমি আবির শাস্ত্রীর কাছে এসেছিলাম কারণ প্রতিকার দেখানোর জন্য। উনি খুব ভালো, প্রত্যেকটি কথা খুব ভালো বলেছেন, এবং প্রতিকার নিয়েছি, প্রতিকার কাজ হয়ে গেছে। 3 মাসের মধ্যে আমার কাজ হয়ে গেছে। তো আমি আমার মেয়ের বিয়ে ডিস্টার্ব ছিল, একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি 3 মাসের মধ্যে, এবং সেটাও রাশি গণের সাথে মিলে গেছে। আমি এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো। দাদার দাদাকে দেবদুল্লই বলতে পারেন, কারণ দাদার প্রেডিকশন খুব ভালো,
আশা করি আপনারা শুনলেন যে সমস্যায় জর্জরিত মানুষ যারা কখনো না কখনো একটা সময়ে আপনাদেরই মতন টিভির অনুষ্ঠান দেখে, যে ভদ্রলোক ফোন করলেন ওনার মতন যারা আমার কাছে এসছে, সর্বোপরি অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই কতটা সুফল মানুষকে দিতে পারে। ভয়ানক শত্রুতা, ভয়াবহ শত্রুতা, বাড়ি থেকে শত্রুর ভয়ে আপনাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, লোনের জালে জর্জরিত আপনাকে বাড়ি বাড়ি বাইরে ঘুরে বেড়াতে হচ্ছে। এমনও মানুষ আমি দেখেছি এই লোন করে এমন অবস্থা, গ্রাম ছাড়া, গ্রাম থেকে বেরিয়ে অন্য গ্রামে গিয়ে অন্য জায়গায় গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকে, একে সে লোনে জর্জরিত, আবার সে লোন টোন করে ঘর। তো মানুষের জীবনে এই ধরনের সিচুয়েশন হয়। ভয়াবহ শত্রুতা, আমি আগের দিন বারবার করে বলেছি, বগলামুখীর প্রয়োগ, ভয়াবহ শত্রু, গুপ্ত শত্রুতা। গুপ্ত শত্রুতা, কেতু থেকে গুপ্ত শত্রুতা আসে। রাহু কেতু নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম। তো রাহুর যে দেবী, তন্ত্রমতে রাহুর দেবী হচ্ছে দেবী ছিন্নমস্তা, এবং কেতুর যে দেবী ধূমাবতী, আপনারা দেখতে পাবেন টিভি স্ক্রিনে দেবী ধূমাবতী দেখতে পাচ্ছেন, যে দেবীকে আপনারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন দেবী ধূমাবতী। কেতুর নেগেটিভিটি, কেতুর যে নেগেটিভিটি বা কেতুর যে নেগেটিভ জায়গাগুলোকে করার জন্য এই দেবীর প্রয়োগ করতে হয়। এই ছেলেখেলা বিষয় নয়, অনেক ধরনের জটিল বিষয় রয়েছে, এর অনেক ধরনের প্যাটার্ন রয়েছে। তবেই আজকে মানুষ সফলতার হাসি হাসছে, তবেই আজকে মানুষ হাসতে পারছে সফলতার হাসি। এবং তার সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আসন্ন কৌশিকী অমাবস্যা। আমি বারবার করে বলছি, যারা বহুদিন ধরে যারা দেখিয়ে গেছেন আমাকে, প্রতিকার করতে পারেননি বা প্রতিকার দিইনি, সেই সময় হয়তো আর্থিক অসুবিধা আপনি প্রতিকার করতে পারেননি, যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। বছরের শ্রেষ্ঠ অমাবস্যা, অলোক অমাবস্যা, অঘোর অমাবস্যা, এই দিনে বামদেব মা তারাকে পেয়েছিলেন। কিন্তু এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, খুব ফাস্ট, খুব কুইক আপনার কাজ করানো সম্ভব। আমি বারবার করে বলি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। তো অ্যাস্ট্রো বাস্তু রেমেডির যে বিভিন্ন পার্ট, অ্যাস্ট্রো বাস্তু রেমেডির আর একটা কোনো জিনিস নয়, এর বিভিন্ন প্যাটার্ন আছে, এর বিভিন্ন পার্ট আছে। তো তার প্রয়োগের যে সর্বাপেক্ষা বা সর্বাপেক্ষা শুভ সময় বা সর্বশ্রেষ্ঠ এই কৌশিকী অমাবস্যায় যদি সেই জিনিসের প্রয়োগ করা যায়, খুব ফাস্ট আপনাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসছে। এখন দেখুন, আগেকার দিনের মতন বাস্তু এখন কারণ নেই। দূরে কোথায় বাথরুম করতে যাচ্ছেন, দূরে কোথায় আপনার রান্নাঘর, এক ছাদের তলায় সব কিছু, ফ্ল্যাট কালচার, বাথরুম রান্নাঘর কমন ওয়াল, আবার হয়তো বেডরুমের সাথে বাথরুম কমন ওয়াল, ঠাকুরঘরের সাথে বাথরুম কমন ওয়াল, এরকম ধরনের বিভিন্ন সিচুয়েশন হয়। আলটিমেটলি ঠাকুরঘর করার জায়গা নেই, ব্যালকনি থেকে ঠাকুরঘর, বেডরুমের মধ্যে ঠাকুরের পজিশন করে রাখা। তো বিভিন্ন ক্যাটাগরির বাস্তুদোষ, বাড়ি করার ক্ষেত্রে অনেক সময় জায়গা শর্টেজের জন্য সিঁড়ির তলায় বাথরুম, সিঁড়ির তলায় রান্নাঘর, সিঁড়ির তলায় ঠাকুরঘর, সিঁড়ির তলায় হাবিজাবি আইটেম নিয়ে রেখে দিয়েছেন, জুতোর তাক করে রেখেছেন, এগুলো বাস্তুদোষ ডেকে নিয়ে আসে। তো এই জায়গাগুলোকে প্রতিকার করার আদর্শ সময় কিন্তু আসন্ন কৌশিকী অমাবস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বার নিচে রয়েছে, আমি আবার একবার রিপিট করে দেবো আপনাদের সুবিধার্থে, 9577510111, 8420789397। এই 8420 নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা অনলাইন দেখাতে চাইছেন, যারা চেম্বারে আসতে পারছেন না, অনলাইন পরিষেবা তো আপনাদের জন্য খোলা রয়েছেই, তারা 8420 যে 789397 এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করবেন। 6290070870। যারা চেম্বারে দেখাতে চাইছেন, এই 6290 নাম্বারে আপনারা ফোন করে সমস্ত ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনারা বুকিং করুন। আর যারা যারা সিরিয়াস, যারা প্রকৃত সমস্যার মধ্যে জর্জরিত, কারণ জানবেন এই যে সময়টা কাজ করার সময়, যাদের কিছুদিন বাদে দেখালেও হবে তারা পরবর্তীকালে আসুন। যাদের প্রকৃত দরকার, প্রকৃত প্রয়োজন, আগে দেখিয়েছেন প্রতিকার করতে পারেননি, ইমিডিয়েট বেসিসে কাজ দরকার, আপনি বড় আইনি জটিলতায় জড়িয়ে গেছেন, বড় ধরনের কেসে জড়িয়ে গেছেন, কাজে লাগান না। বারবার করে তো বলি, বুঝে নেবো আপনার সমস্যা কত বড়, আপনাকে বুঝতে হবে না, অবিশ্বাস্তে বুঝে নেবে। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন।